ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশিন। বিভিন্ন সীমান্ত থেকে আরও ৮৩ জনকে জোর করে পাঠালো বিএসএফ। মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে জনরোষের মুখে সাবেক এমপি মমতাজ। বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ, হত্যা ও ভাঙচুরের ২ মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর। শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য। যোগ্য ব্যক্তির নিয়োগ চান আন্দোলনকারীরা। ৩ মাস ধরে স্থবির প্রশাসনিক কার্যক্রম। খুলনায় বিদেশ যাত্রায় সর্বশান্ত বহু মানুষ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেয়ার আহ্বান। এবং কোরবানির হাট ঘিরে কুষ্টিয়ায় গবাদি পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা। লবণ আর শ্রমিকের মজুরি বাড়ায় চামড়ার বাজার নিয়ে শঙ্কায় যশোরের ব্যবসায়ীরা। সীমান্তে নজরদারির দাবি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশিন। ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে আরও ৮৩ জনকে জোর করে পাঠালো বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে চোরাচালানের পাশাপাশি পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে পুশ ইনের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ৮৩ জনকে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায়, ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা। এছাড়া কুমিল্লা বিজিবি ১০ সীমান্ত দিয়ে আরও ১৩ জন ও খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে পুশ ইন করা হয়েছে। কাগজপাতি সম্পূর্ণ ক্লিয়ার করছে। কাটাতাড়ের এখানে নিয়ে আসার পরে রাত তখন বাজে ১টা-১.৫টা বাজে। ওই টাইমে নিয়ে আসে, গেট খুলিয়ে কলে তোমরা এদিক দিয়ে চলে যাও। ট্রেন স্টেশন নামা দিচ্ছে, ওর থেকে গিয়ে পুলিশে ফের নিয়ে এসছে। আমি গেছি ২০০৭ সালে। আমার সাথে আমার পরিবারের আছে ৫ জন। বিজিবি তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করে, পরবর্তীতে পুশব্যাক করতে পারে নাই। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ২০ জনকে পুশ ইন করে ভারত। তাদের আটকের পর থানায় দিয়েছে বিজিবি। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে ১১ জন মহিলা, ৭ জন বাচ্চা, ২ জন পুরুষ। এছাড়া পঞ্চগড়ের জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে বুধবার রাতে পুশ ইন করা হয়েছে আরও ২১ জনকে। এদিকে পুশ ইনের ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানায় বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের ২ মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন মমতাজ। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পুলিশি প্রহরায় বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে স্লোগান দেন। আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন মমতাজ। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। সংসদকে রঙ্গশালা বানিয়েছিল, সেখানে গান গেয়েছে, নেচেছে। তো এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক আমাদের আসলে বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কতটা বিশ্রী ছিল, কতটা খারাপ কাজ ছিল তার এলাকাবাসী সম্পর্কে যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে খুব ভালোভাবে জানতে পারবেন। মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের ২টি আলাদা মামলা রয়েছে। সিংগাই থানার হত্যা মামলায় এদিন আদালতের কাছে মমতাজের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া হরিরামপুর থানায় হওয়া মারধর ও ভাঙচুরের আরেক মামলায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার নেতৃত্বে হুকুমে পুলিশ সহ আওয়ামী লীগের ক্যাডার বাহিনী গুলি করে আমাদের ৪ জনকে হত্যা করেছে। সেই মামলা আজকে তার শুনানি হচ্ছে। সেই শুনানিতে আজকে তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন মমতাজ। ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ ২ আসনের এমপি হয়েছিলেন তিনি। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে।
মামলার বিবরণ থেকে জানা যায় 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কার্যালয়ে হাতবোমার বিস্ফোরক ঘটানো হয়। এই ঘটনায় গত 30 এপ্রিল জেলা আওয়ামী লীগের 158 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন নাইমুল ইসলাম। এই মামলায় জামিন আবেদন বাতিল করে শম্ভুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে শম্ভুকে ডিম নিক্ষেপ করে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন। শিক্ষকদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হজরত আলী পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা সহ 5 দফা দাবিতে গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম ও 18 মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েট শিক্ষক সমিতি। এর আগে গত 23 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে 1 মে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চুয়েটের অধ্যাপক ডক্টর হজরত আলীকে। পিএসসি এবং ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত সহ 3 দফা দাবিতে আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসের ইসমাইল হোসেন সিরাজি ভবনের নিচতলায় বিক্ষোভ ও গণ অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, মানুষের ধারণা ফোকলোর বিভাগে গান বাজনা আর সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, এতে চাকরি সহ সব ক্ষেত্রে তাদের নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। তাই নাম সংস্কার সহ 1 মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ও নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশের দাবি জানান তারা। টানা 4র্থ দিনের মতো একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল ফটকের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় 2016 থেকে 17 শিক্ষাবর্ষ পর্যন্ত প্রচলিত একাডেমিক সিস্টেমে ফেরতের দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে গত রোববার কলেজের অমর 21 হলের 307 নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন সিএসসি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার। শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে সুইসাইড নোট লিখে যান তিনি। তার পরদিন থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে বন্ধু, সহপাঠী ও শিক্ষার্থীরা। দালালের প্রলোভনের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার খুলনার অনেক তরুণ। কেউ ফিরছেন সর্বশান্ত হয়ে, কারো দিন কাটছে বিভীষিকাময়। জেলায় বৈধ কোনো রিক্রুটিং এজেন্সি না থাকায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। চোখে ছিল রঙিন স্বপ্ন, বিদেশ গিয়ে বদলে দেবে সংসারের ভাগ্য। এখন সেই চোখেই শুধুই হতাশা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে খুলনার সোনারাঙ্গা থানায় এসেছেন যুবক তরিকুল ইসলাম। সার্বিয়া যাওয়ার স্বপ্নে খুলনার এক এজেন্সিকে টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। তাদের অফিসে যাইতে যাইতে মনে করেন যে আমি ক্লান্ত। সবশেষ থানায় যে আমার নামে সাধারণ ডায়েরি করছে যে আমি তাদের প্রতারণার বিরুদ্ধে ফেসবুকে কথা বলছি, ফেসবুকে সবাইকে সতর্ক করছি। তরিকুল একা নন, এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প ছড়িয়ে আছে নগর থেকে গ্রাম। শেষ করে যাইয়ে আজকে আমি মরারাতে ফিরে আইছি। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে গত বছর খুলনা থেকে বিদেশে গেছে 7,547 জন। কর্তৃপক্ষ বলছে খুলনায় নেই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি। বিদেশে আপনারা গেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস খুলনা যোগাযোগ করেন, তাহলে আপনারা নিরাপদে বিদেশে যেতে পারবেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 1 বছরে খুলনায় এমন প্রতারণার 140টি অভিযোগ এসেছে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সামনে রেখে পশুপালনে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। এবার খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে তারা। বলছেন, সীমান্ত পেরিয়ে পশু ঢুকলে এবার ভারী হবে লোকসানের পাল্লা। খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন এস.এম. রাশেদ। 2 সপ্তাহ পর ঈদুল আজহা কুরবানির পশুর হাটের বিক্রির জন্য হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু।
কুষ্টিয়ার খামারিরা এখন শেষ সময় পশু লালন পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জানান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা রয়েছে। এই জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। খড়, বিশালি, ভুসি, গমের ভুসি, ছোলা, খেসারি, এইগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি। খাবারের দাম বেশি, আমাকে লাভের করা কঠিন। বাইরে থেকে গরু আনে তাহলে তো আমরা লস প্রজেক্টে চলে যাব। বাইরের গরু যদি আমাদের দেশীয় বাজারে না ঢুকে তাহলে আমরা খামারিরা যারা আছে তারা ইনশাল্লাহ ভালো প্রফিট বা লাভের মুখ দেখবে বলে আশা করছি। সঠিকভাবে আমরা সঠিক দামে যেন বিক্রয় করতে পারি। পশু সুস্থ সবল রাখতে ভেটেরিনারি চিকিৎসা সহ সংশ্লিষ্টরা খামারিদের সহায়তা করছে জানায় প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিম যারা গরু কিনবে তাদেরকে গরু কেনাতে সহযোগিতা করবে, সুস্থ গরু চেনার জন্য তাদেরকে সহযোগিতা করবে। আর কোনো গরু যদি হাটে বা আনা নেওয়ার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির পশুর হাটের জন্য কুষ্টিয়ায় 2 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দীর্ঘদিনের বকেয়া আদায় হয়নি, সেই সঙ্গে বেড়েছে লবণের দাম ও শ্রমিকের মজুরি। তাই এবার ঈদুল আজহায় চামড়ার ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় যশোরের ব্যবসায়ীরা বলছেন সমস্যা কাটিয়ে উঠতে দরকার ঋণ সুবিধা। তবে বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধের সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট। খুলনা বিভাগে 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। কিন্তু ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ার পাশাপাশি লবণের মূল্য সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে চামড়া ব্যবসা নিয়ে হতাশ তারা। গেল কোরবানির টাকা এখনো পর্যন্ত পাবো। ইউরোপ মার্কেট না ধরা পর্যন্ত বাংলাদেশের চামড়া বাজার সম্ভাবনা নেই। চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। চামড়া যেন নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয় কিংবা এটা যেন পচে না যায়, নষ্ট না হয়, আর শৃঙ্খলার সাথে যেন বেচাকেনা হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে ঈদ পরবর্তী প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয় এখানে। সময় সংবাদ, যশোর। বালুমহালের দখল নিয়ে পাবনায় দুপক্ষের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান ঈশ্বরদীর সারাঘাট এলাকায় পদ্মা নদীতে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের আহ্বায়ক টনি বিশ্বাস ও নাটোরের লালপুল এলাকার বালু ব্যবসায়ী কাকনের মধ্যে বিরোধ চলছিল। সকালে টনি বিশ্বাসের লোকজন সারাঘাট এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি নৌকায় গিয়ে বালু উত্তোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে 7 জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাটোরে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় এক শিশু মারা গেছে। স্বজনরা জানান বুধবার রাতে বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে হাত ধোয়ার জন্য বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে যায় 12 বছরের শিশু বিথি খাতুন। সে সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে একটি দেয়াল ভেঙে শিশুটির উপর পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল জিসান। পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান। যশোরে সিরাজুল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের বারান্দি পাড়ায় স্বজন ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, মেয়ের জামাই মেহেদি হাসানকে বিদেশে পাঠানোর কথা বলে 12 লাখ টাকা নেয় শাশুড়ি মাসুরা বেগম হাসি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদেশে পাঠাতে না পারলে গত 29 মার্চ এ নিয়ে মাসুরার সঙ্গে কথা বলতে যায় মেহেদির বাবা সিরাজুল ইসলাম।
পরে লোকজন নিয়ে সিরাজুলকে কুপিয়ে হত্যা করে মাসুরা। এই ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা 33টি ব্যবসা প্রতিষ্ঠানে গুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে শহরের পাচুরিয়া বেইলি ব্রিজের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। বারবার নোটিশ দেওয়ার পরও অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয়। দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি অবৈধ দখল মুক্ত করে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। সকালে 5টি কলোনির অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ তাদের পরিবারের সদস্যরা উপজেলা পরিষদ থেকে মিছিল বের করেন। পরে সমাবেশে বক্তারা বলেন, 1950 সালে 14 পদাতিক ডিভিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে 1375 একর জমি অধিগ্রহণ করে, যার কিছু অংশ 14টি মৌজায় 264 জন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে বরাদ্দ করা হয়। সেখানে শান্তিতে বসবাস করে আসছিলেন তারা। সম্প্রতি বাকি জমিতেও সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু অবৈধ দখলদাররা এর বিরোধিতা করছে। দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও দেন সেনা সদস্যরা। বেনাপোল স্থলবন্দরে 6 মাস ধরে বন্ধ উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবের কার্যক্রম। জনবল সংকটে হচ্ছে না কৃষি পণ্য ও বীজের মান পরীক্ষা। এতে দেশের কৃষি খাত ঝুঁকিতে পড়ার শঙ্কায় সিএনএফ এজেন্টরা। কর্তৃপক্ষ বলছে, জনবল চেয়ে আবেদন জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ বীজ, কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্য। এসব পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা বা ভাইরাস মুক্ত কিনা তা পরীক্ষার জন্য বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক মানের ল্যাব। তবে গেল 6 মাস ধরে ল্যাবে কোনো টেকনিশিয়ান না থাকায় পণ্যের মান পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। টেকনিশিয়ান না থাকার কারণে আমাদের ল্যাবের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একজন মাত্র ল্যাব বিশেষজ্ঞ ছিল এখানে, তাকেও কিছুদিন আগে বদলি করে দেওয়া হয়েছে। এই কারণে আমরা আসলে অনেক কাজই আমরা সঠিকভাবে করতে পারতেছি না। এতে ভাইরাসযুক্ত বীজ আমদানি হচ্ছে কিনা তা দেখার সুযোগ না থাকায় দেশের কৃষি খাত ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ সিএন্ডএফ এজেন্টদের। ভারত থেকে যে সমস্ত কৃষি বীজ আমদানি হচ্ছে এতে এটা কোনো ভাইরাস আছে কিনা এটা ল্যাবে পরীক্ষা করা খুব জরুরি। এই মালামাল জীবাণু পরীক্ষা করতে পারছি না, যাতে এখানে যথেষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাই। কোয়ারেন্টাইন যে শাখা আছে এটাকে আরো একটু স্বয়ংসম্পূর্ণ এবং এখানে জনবল বাড়ানো প্রয়োজন। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, যার মধ্যে শতাধিক ট্রাক থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষি বীজ। সময় সংবাদ, বেনাপোল। দেখছেন বাংলা সময়। কোরবানির সামনে রেখে রাজশাহী ও ফেনীতে ট্রাকে করে নির্ধারিত ভোগ্যপণ্য বিক্রি শুরু করল টিসিবি। সকালে রাজশাহী নগরীর শাহ মখতুম দরগা মসজিদ এলাকাসহ 10টি পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়। এবার প্রতি ভোক্তা 515 টাকায় 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার ভোজ্য তেল কিনতে পারছেন। নগরীর 30টি ওয়ার্ডে নির্ধারিত 10টি পয়েন্টে প্রতিদিন 4000 পরিবার টিসিবির এই 3টি পণ্য ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন টিসিবির কর্মকর্তা। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ফেনীতেও শুরু হয় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম। সাতক্ষীরা হিমসাগর আম বিক্রি চলছে পুরো দমে, তবে গত বছরের তুলনায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। তারা জানান, একসঙ্গে কয়েক জাতের আম সরবরাহ হওয়ায় দাম কিছুটা কম। গত বছর যে আম 3000 টাকা মন বিক্রি হয়েছে, এবার সেই আম 2000 টাকাও পাচ্ছেন না ব্যবসায়ীরা। ক্রেতার চেয়ে আমের সরবরাহ বেশি হওয়ায় দামে ধস বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী বাজারে এসেছে গোপালভোগ আম। প্রশাসনিক নির্দেশনা মেনে আজ থেকে বাগানিরা সুস্বাদু এই জাতের আম নামানো শুরু করেছেন। বানেশ্বর বাজারে 1800 থেকে 2200 টাকা দরে প্রতিমন গোপালভোগ আম বিক্রি হয়। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় মৌসুমের শুরুতে আমের দাম কম, তবে ভোক্তারা বাজার দর নিয়ে সন্তুষ্ট। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর চাহিদা বেড়েছে সুন্দরবনের মধুর। প্রসেসিং সেন্টারে বেড়েছে কর্মব্যস্ততা। মধু রফতানি 3 গুণ বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর জেলা প্রশাসন বলছে, মধু প্রসেসিং সেন্টারকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। মমতাজ আহমেদ বাপ্পির তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে রয়েছে মোট আয়তনের 66 ভাগ। সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন বাংলাদেশ অংশে বেশি থাকায় চলতি মাসের প্রথম সপ্তাহে মধুর আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক সনদ বা জিআই সনদ পায় বাংলাদেশ। এতে মধুর চাহিদা বেড়েছে সাতক্ষীরার মধু প্রসেসিং সেন্টারগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা। সনদটা পাওয়ার সাথে সাথে আমাদের মধুর চাহিদা বেড়ে গেছে, মধুর দাম বৃদ্ধি পেয়েছে। জেলা মধু ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, জিআই স্বীকৃতি পাওয়ায় বিদেশে মধু রফতানি 3 গুণ বৃদ্ধি পাবে। বিগত বছরে বাংলাদেশ থেকে প্রায় 55,000 কোটি টাকার মধু রপ্তানি হয়েছে। জিআই সনদ পাওয়া এই রপ্তানি আরো বেশি 3 গুণ হবে বলে আমরা মনে করি। মধু ব্যবসার সাথে যারা জড়িত, বিশেষ করে মোবাইল, তারা যে মধুটা বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে তারা সংগ্রহ করতে যায় এবং তারা ন্যায্য মূল্যটা পায়। আমরা একটা উদ্যোগ গ্রহণ করব, তাদের ঋণের আওতায় আনা যায় কিনা। শুধু সাতক্ষীরা রেঞ্জ থেকে 1,227.937 কুইন্টাল মধু আহরণ করে রাজস্ব আদায় হয়েছে 19,64,700 টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ সভাপতি নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর নূর আহমদ সড়কে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, নাসিরুল আলম একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক ছিলেন। শোকসভায় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন একজন আদর্শের বাতিঘর। সভায় স্বাগত বক্তব্য দেন টিসিজে এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। খাগড়াছড়িতে অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী। সকালে দীঘিনালার মেরুং ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 9 মাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরে সেনাজোনের চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দেন। সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ময়মনসিংহে নানা পণ্য নিয়ে চলছে 2 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। সকালে নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে ব্র্যাক ও ইউনিসেফ যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলায় 30টি স্টলে বুটিক, হস্ত ও কুটির শিল্পের পাশাপাশি মিলছে তৈরি পোশাক ও ইলেকট্রনিক সামগ্রী। শিক্ষাজীবনে ঝরে পড়লেও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়া যায়। উদ্যোক্তা হয়ে নারীরা মেলায় অংশ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শেষ হবে 2 দিনের এই মেলা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশিন। বিভিন্ন সীমান্ত থেকে আরও 83 জনকে জোর করে পাঠালো বিএসএফ। মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে জনরোষের মুখে সাবেক এমপি মমতাজ। বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। হত্যা ও ভাঙচুরের 2 মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর। এবং শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য। যোগ্য ব্যক্তির নিয়োগ চান আন্দোলনকারীরা। 3 মাস ধরে স্থবির প্রশাসনিক কার্যক্রম। এ ছিল বাংলা সময়ে। সঙ্গে থাকুন সময়ের।